একটা সরকার ইতিমধ্যে গঠন হয়ে গেছে, মন্ত্রীরা দফতর বুঝে নিয়েছেন, প্রশাসনের চাকা পুরোদমে ঘুরছে। ঠিক এমন সময় আদালত এসে বলল, থামুন, প্রথমে প্রমাণ করুন যে আপনি আসলেই জনগণের ভোটে জিতেছেন। চিন্তা করে দেখুন তো, যার কর্তৃত্বে একটি পুরো রাজ্য চলছে, তার সেই কর্তৃত্বের ভিত্তিটাই যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি ঘটতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি রাজনৈতিক ভূমিকম্পের গল্প তুলে ধরব, যেটা পশ্চিমবঙ্গের ক্ষমতার মানচিত্রটাই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের বিশ্লেষণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে ভবানীপুর কেন্দ্রটিকে কখনোই একটি সাধারণ বিধানসভা আসন হিসেবে দেখা যায় না। এই আসনটি আসলে বাংলার দুই সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যকার ব্যক্তিগত লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2021 সালে নন্দীগ্রামের ফলাফল যে রাজনৈতিক ক্ষত তৈরি করেছিল, ভবানীপুর ছিল সেই ক্ষতের দ্বিতীয় অধ্যায়। এক পক্ষ ঘোষণা দিয়েছিলেন যে প্রতিপক্ষকে তার নিজের ঘরের মাটিতেই ধরাশায়ী করবেন, অন্য পক্ষ বলেছিলেন তাকে হারানো হয়নি, বরং ষড়যন্ত্র করে তার জয় কেড়ে নেওয়া হয়েছে। সেদিন অনেকেই সেই কথাকে পরাজয়ের আবেগী প্রতিক্রিয়া মনে করেছিলেন, কিন্তু আজ কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক পদক্ষেপের পর সেই কথাগুলো যেন নতুন করে প্রাণ পাচ্ছে। মনে হচ্ছে হয়তো সত্যিই কিছু একটা ঘটেছিল, যা সাধারণ চোখে ধরা পড়েনি। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। আদালত সুনির্দিষ্টভাবে তিনটি জিনিস সংরক্ষণের আদেশ দিয়েছেন। প্রথমত, ইলেকট্রনিক ভোটিং মেশিন। দ্বিতীয়ত, ভোটার যাচাইকৃত কাগজের রসিদ, যেটাকে আমরা ভিভিপ্যাট স্লিপ বলি। আর তৃতীয়ত, ভোট গণনা কেন্দ্রের নজরদারি ক্যামেরার ফুটেজ। এখন একটু গভীরভাবে ভাবুন, একটি আদালত কেন এই তিনটি জিনিস একসাথে সিলগালা করে রাখতে বললেন? কারণ এই তিনটি উপাদান মিলেই একটি নির্বাচনের সততার সম্পূর্ণ চিত্র তুলে ধরতে পারে। ভোটিং মেশিন থেকে জানা যাবে মোট কতগুলো ভোট রেকর্ড হয়েছে। কাগজের রসিদ থেকে যাচাই করা যাবে ভোটদাতা যাকে ভোট দিতে চেয়েছিলেন, মেশিন আসলেই সেই ব্যক্তির পক্ষে ভোটটি নথিভুক্ত করেছে কিনা। আর নজরদারি ক্যামেরার রেকর্ড থেকে দেখা যাবে গণনার প্রক্রিয়ায় কোনো অনিয়ম, কোনো অনুমোদিত হস্তক্ষেপ বা কোনো সন্দেহজনক কার্যকলাপ ঘটেছিল কিনা। যখন বিচার বিভাগ এই পরিমাণ সতর্কতা অবলম্বন করেন, তখন বুঝতে হবে বিষয়টি নিতান্তই হালকা নয়। বিচারপতিরা নিশ্চয়ই এমন কিছু দেখেছেন বা শুনেছেন যা তাদের মনে যথেষ্ট সন্দেহের উদ্রেক করেছে। এবার আসি পুরো ঘটনার সবচেয়ে রোমহর্ষক অংশে। ভোট গণনার দিন প্রথম 13টি রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়মিত আপডেট আসছিল। কে কত ভোটে এগিয়ে, কে পিছিয়ে, সব তথ্য জনসম্মুখে প্রকাশিত হচ্ছিল। দেশের লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের পর্দায় এবং মোবাইলের স্ক্রিনে চোখ রেখে প্রতিটি রাউন্ডের ফলাফল অনুসরণ করছিলেন। কিন্তু তারপর 13তম রাউন্ডের পর হঠাৎ করে তথ্য প্রবাহ বন্ধ হয়ে গেল। ওয়েবসাইট নীরব, কোনো আপডেট নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু এক অদ্ভুত অব্যাখ্যাত নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাই আসলে সবচেয়ে জোরে কথা বলছে। আমরা এমন একটি যুগে বাস করছি, যেখানে একটি সাধারণ মোবাইল অ্যাপ্লিকেশনও প্রতিটি সেকেন্ডে কোটি কোটি ডাটা প্রক্রিয়া করতে পারে। সেখানে একটি জাতীয় প্রতিষ্ঠানের সার্ভার হঠাৎ কেন নিথর হয়ে পড়বে? এটা কি নিছক প্রযুক্তিগত সমস্যা ছিল, নাকি এই নীরবতার আড়ালে এমন কিছু ঘটছিল যা জনসম্মুখে আসা উচিত ছিল না? এই প্রশ্নটাই এখন আদালতের বিচারের টেবিলে। দ্বিতীয়ত, যে অভিযোগটি উঠেছে সেটা আরো গভীর এবং আরো উদ্বেগজনক। নির্বাচনের সময় প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে কমিশন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে। এই পর্যবেক্ষকদের একমাত্র কাজ হলো পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা এবং কোনো অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। তাদের ভূমিকা একজন রেফারির মতো, কোনো পক্ষের হয়ে নয়, বরং নিয়মের পক্ষে। কিন্তু অভিযোগ উঠেছে যে ভবানীপুরে যিনি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, নির্বাচনের পর তাকে বিজয়ী পক্ষের সরকারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এখন সরল ভাষায় বলি, যিনি ম্যাচের রেফারি ছিলেন, ম্যাচ শেষে তাকে বিজয়ী দলের কোচ বানিয়ে দেওয়া হলো। এটা কি কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ? এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে একটি মৌলিক প্রশ্ন তৈরি করে। এই পদায়ন কি আগে থেকেই নির্ধারিত ছিল? নির্বাচনের দিন যখন তিনি পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন, তখন কি তার মনে এই ভবিষ্যৎ পুরস্কারের চিন্তা কাজ করছিল? যদি তা হয়ে থাকে, তাহলে তার পর্যবেক্ষণের নিরপেক্ষতা কতটুকু বিশ্বাসযোগ্য? এই মামলায় সবচেয়ে শক্তিশালী আইনি যুক্তিটি এসেছে দেশের সর্বোচ্চ আদালতের একটি পূর্ববর্তী রায় থেকে। বিহারের একটি নির্বাচনী বিরোধ নিষ্পত্তির সময় সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি প্রতিষ্ঠা করেছিলেন। সেই নীতি অনুযায়ী কোনো কেন্দ্রে যদি বাতিল বা প্রত্যাখ্যাত ভোটের সংখ্যা জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি হয়, তাহলে সেই নির্বাচনের ফলাফল স্বয়ংক্রিয়ভাবে সন্দেহের আওতায় চলে আসে। এবার ভবানীপুরের সংখ্যাগুলো মেলান। অভিযোগ অনুযায়ী এই কেন্দ্রে প্রায় 44,000 ভোট বিভিন্ন কারণে বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছে। অন্যদিকে বিজয়ী এবং পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 15,000, অর্থাৎ যে পরিমাণ ভোট নাকচ হয়েছে তা জয়ের ব্যবধানের 3 গুণ।
এই অনুপাতটি ভয়ঙ্কর, কারণ এটা বলছে যে ওই বাতিল ভোটগুলোর মধ্যে এমন ভোটও থাকতে পারে যা গণনায় এলে ফলাফল সম্পূর্ণ উল্টে যেত। সুপ্রিম কোর্টের নিজেরই প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসারে এই পরিমাণ বাতিল ভোট থাকা মানে নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে গুরুতর তদন্তের দাবি রাখে। এটা আর রাজনৈতিক অভিযোগ নয়, এটা গাণিতিক বাস্তবতা। এই আইনি লড়াইকে বিচ্ছিন্নভাবে দেখলে পুরো চিত্রটা বোঝা যাবে না। পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হয়েছে সেটা এই মামলার তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী নিজস্ব সামাজিক মাধ্যম থেকে এমন ঐতিহাসিক তথ্য প্রচার করা হয়েছে যা বিশেষজ্ঞদের মতে ভ্রান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত। যখন একটি সরকার তাদের সুবিধা মতো অতীতকে সাজাতে শুরু করে তখন বর্তমানের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ যে শক্তি ইতিহাস পাল্টাতে পারে সে নির্বাচনী ফলাফলও পাল্টাতে পারে, এই আশঙ্কা সাধারণ মানুষের মনে দানা বাঁধছে। অন্যদিকে সরকারি বিদ্যালয়ের মধ্যাহ্নভোজ কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে শিশুদের খাদ্য সরবরাহের দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু যখন সেই দায়িত্ব থেকে সরে এসে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ করানো হয় তখন সংবিধানের মূলনীতি প্রশ্নের মুখে পড়ে। এই সামগ্রিক ক্ষোভের পরিবেশই এই আইনি লড়াইকে আরো জোরদার করেছে। এই পুরো ঘটনাটি আসলে একটি বৃহত্তর প্রশ্নের দিকে আঙুল তুলছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা সুরক্ষিত? ভোটাধিকার হলো একজন নাগরিকের সবচেয়ে পবিত্র অধিকার। এটাই সেই অস্ত্র যা দিয়ে একজন সাধারণ মানুষ ক্ষমতার পালাবদল ঘটাতে পারে। কিন্তু যদি এই অস্ত্রটি ভোতা হয়ে যায়, যদি ভোট দেওয়ার পর সেই ভোট যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য কোথাও চলে যায়, তাহলে গণতন্ত্র শুধু একটি সুন্দর শব্দ হয়ে থাকে, বাস্তবে তার কোনো অর্থ থাকে না। কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপ প্রমাণ করে যে দেশের বিচার ব্যবস্থা এখনো জাগ্রত আছে। আইনের চোখে কেউ এত বড় নয় যে তাকে প্রশ্ন করা যাবে না। একই সাথে এটি সমস্ত ক্ষমতাধরদের প্রতি একটি স্পষ্ট বার্তা। সংবিধান বিরোধী পথে ক্ষমতা দখল করলে আজ হোক বা কাল বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তবে সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, যেটার উত্তর এই মুহূর্তে কারো কাছে নেই। এই তদন্ত কি সত্যিই তার যৌক্তিক পরিণতিতে পৌঁছাবে, নাকি রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ আর সময় দীর্ঘসূত্রিতায় এটিও অন্য অনেক মামলার মতো আস্তে আস্তে জনমানুষ থেকে মুছে যাবে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যে কম্পন অনুভূত হচ্ছে সেটা কি শুধু প্রাথমিক ঝাঁকুনি, নাকি আসল ভূমিকম্প এখনো আসেনি? সময়ই বলে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। আজ হোক কাল হোক ব্যালট বাক্সের ভেতরে যা ঘটেছে তা একদিন বাইরে আসবেই। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই তদন্ত শেষ পর্যন্ত সত্যিকারের ফলাফল দেবে, নাকি এটাও রাজনৈতিক খেলার অংশ হয়ে থাকবে? কমেন্ট বক্সে আপনার চিন্তাটি শেয়ার করুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন যাতে আরো বেশি মানুষ সত্যটা জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপুন যাতে এই ধরনের প্রতিটি গভীর বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।